নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হলাম, ডুমুরগড়ের ডাকিনী। তন্ত্রসিদ্ধ মানুষ হিসাবে তারানাথের পরিচয় আমরা একটু আধটু দেখলেও খাইয়ে হিসেবে তারানাথের পরিচয় শুধু তার মুখেই শুনেছি, দেখার সৌভাগ্য এখনো অবধি হয়নি। তাছাড়া মানুষটার বয়স হয়েছে, আমরা দেখতে চাইলেও আমাদের বোঝা উচিত এই শহরের প্রায় অস্বাস্থ্যকর খাবার বেশি বেশি খাইয়ে তার শরীরে ব্যারাম ধরানোটা ঠিক না। তবে সেসব আমাদের দৃষ্টিভঙ্গি হলেও খাবারের কথায় তারানাথ সব সময় দিল খোলা। পাসিং শোয়ে সুখটান দিয়ে মানুষটা যখন আধ বোঝা চোখে ঘন ঘন চুল দাড়ি নেড়ে বলে, তোমরা আজকালকার ছেলেরা একটু আধটু খেয়েই পেটের অসুখে ভোগো। তোমাদের মতো বয়সে আমরা হাড়ি হাড়ি খাবার খেয়ে দিব্যি ছুটে বেরিয়েছি, বুঝলে কি না? তখন মনে হয় পরমেশ্বর নিশ্চয়ই এনার থেকে বড় খাইয়ে আজ অবধি এই ধরাধামে সৃষ্টি করেননি। একদিন এরকমই কথা প্রসঙ্গে তারানাথ বলল, ছোট থেকেই কত খাইয়েছিলাম তা তো তোমাদের আগেই বলেছি, বলতে দ্বিধা নেই। ভবঘুরে জীবন, এমনকি তারপরে সংসার জীবনে আসার পরেও বহুবার শিষ্য বাড়িতে গিয়ে পেট পুড়ে খেয়েছি। খাওয়া নিয়ে আমি কখনো কোনোদিন আপোষ করিনি। তবে তবে কি ঠাকুর মশাই? আমার জীবনে অলৌকিক অনেক ঘটনাই তোমাদের শুনিয়েছি, কিন্তু এই খাওয়া প্রসঙ্গ উঠতেই একটা ঘটনার কথা আমার বিশেষ মনে পড়ে গেল। কেননা অলৌকিক ব্যাপারটা এখানে জড়িয়ে ছিল খাবারের সাথে। মানে খাদ্য পিশাচ? ফলস্বরূপ যা হওয়ার তাই হলো। একেমা মনসা, তাই আবার ধুনোর গন্ধ। তারানাথ তান্ত্রিক গেলেন চোটে। সিগারেটটা মুখ থেকে নামিয়ে বলল, বিশ্বাস করো না, সেটা আলাদা ব্যাপার। তাই বলে সেই সব জিনিস হয় না ভেবে অন্যের ভাবনা নিয়ে ঠাট্টা করাটা ঠিক নয়। জেনে রেখো, তোমাদের এই জানাশোনা সংকীর্ণ দুনিয়ার বাইরে অনেক কিছুই রয়েছে। নেহাত তোমরা শুনতে চাও, তাই আমার নিজের অভিজ্ঞতা তোমাদের শোনায়। এই ঘরে বসে বসে দাঁড়ানোর চক্কর তীর চুলে পাক ধরেনি, বুঝলে? তৃতীয় বিশ্বযুদ্ধ বোধ হয় বেঁধেই যেত যদি না চারি এ সময় তেল জবজবে করে ভাজা ছোলা দিয়ে মাখা মুড়ি আর চা নিয়ে আমাদের কাছে আসতো। সেগুলো আমাদের সামনে রেখে চারি তার বাবার উদ্দেশ্যে বলল, কাকামশাইদের চুলে যতদিন না পাক ধরছে, ওনারা আশা করি তোমাদের এই গল্পের আসর ছেড়ে এক পাও নড়বেন না। কি তাই তো? ঠিক ঠিক। আর ঠাকুরমশাই, ওই খাবারের গল্প ঘটনাটা আমাদের সাথে চারিকেও আজ শোনাতে হবে। হবে মানে হবেই। চারি কিছু বলল না, মাথা নিচু করে চায়ের কাপ আমাদের উদ্দেশ্যে বাড়িয়ে দিতে লাগলো। তারানাথ এবার যেন একটু নরম হলো। হাতের সিগারেটটা ছায়দানিতে গুঁজে চারির মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা বেশ, আজ না হয় চারিমাও আমাদের আড্ডার সঙ্গী। আনন্দে উজ্জ্বল হয়ে উঠল চারির মুখ। চায়ে চুমুক দিয়ে তারানাথ শুরু করলো, ঘটনাটা ঠিক যে জন্য বলছি তোমাদের, সেই জন্য শুরু হয়নি। শুরু হয়েছিল অন্যভাবে। তখন আমি সংসারী বটে, কিন্তু চারিমা তা 7 কি 8 মাস হবে। আমার গ্রাম থেকে 2 গ্রাম পরে ডুম্বুরগড় থেকে এক শিষ্য হরনাথের বাড়ি থেকে আমন্ত্রণ এলো, হরনাথের একমাত্র বোন হিরণ্ময়ীর বিয়ের উপলক্ষে। আচ্ছা বাবা, হরনাথ কাকা বলতে কি সেই যাদের বাড়ি এখানে আসার আগে তুমি শেষবারের জন্য মাকে নিয়ে গিয়েছিলে? হ্যাঁ মা, তবে এখানে একটা কথা বলে রাখা ভালো। হরনাথের বংশের একটা রীতি ছিল, তা হলো বাড়ির যে কোনো বড় কাজের পূর্বে ওদের কুলদেবী মা চণ্ডীর মন্দিরে পুজো ও যজ্ঞ করা। আর সেই যজ্ঞের মূল পুরোহিত হিসাবেই হরনাথ আমায় ডেকেছিল। প্রথমটি ভেবেছিলাম বারণ করে দেব, চারিমাও তখন ছোট, আর তাছাড়া এইসব কাজে ওদের কুলপুরোহিত থাকলেই হবে। কিন্তু বুঝলে হে,
আমার মনটা কি যেন একটা অজানা কারণে খচখচ করতে লাগলো। বারবার মনে হতে লাগলো ওখানে যাওয়াটা খুব দরকার। আমি না গেলে যেন অনেক বড় একটা কোনো কাজ অপূর্ণ থেকে যাবে। শুধু হরনাথের পরিবার নয়, আরো কেউ যেন আমার অপেক্ষায় বসে আছে। ফলে হরনাথের প্রস্তাব প্রত্যাখ্যান করতে চেয়েও করলাম না। হরনাথের নিমন্ত্রণ রাখতে আমি গেলাম হরনাথের বাড়ি ডুম্বুরগড়। যে সময়ের কথা বলছি তখন সাধারণত বাড়ির কর্তা হতেই মূলত পুরুষরাই, কিন্তু হরনাথের বাবা অনেক কাল আগেই মারা গিয়েছেন। ফলে ছেলে মেয়ের থেকে সংসার সবটাই একটু একটু করে সামলে বড় করেছেন হরনাথের মা মন্দিরা দেবী। স্পষ্টতই তিনিই বাড়ির কর্ত্রী, তার ইচ্ছেতেই কর্ম। গৃহকর্ত্রী আমাকে খুব খাতির করে বসালেন, বললেন, আসুন ঠাকুর মশাই, আসুন। আপনি যে এসেছেন এটাই আমার পরম সৌভাগ্য। আরে না না মা ঠাকুরন, হরনাথ আমার এতদিনের পরিচিত, আর আজ তার প্রয়োজনে আমি না করতে পারি? এদিকে এখন থেকেই টুকটাক বিয়ের আয়োজন শুরু হচ্ছে। জমিদার মাপের লোক ছিলেন হরনাথের বাবা। হ্যাঁ, আগের মতো জাঁকজমক বা জৌলুস না হলেও কিছুটা ঠাটবাট তো থাকবেই, বুঝতেই পারছো। সামনে পুজো আর্চার কাজ, আর তারপরেই বিয়ের তোড়জোড় শুরু হবে। বাড়িতে একটা হই হই ব্যাপার। আমার মতো যারা মিশুকে লোক নয় তাদের পক্ষে এই অবস্থাগুলো বড়ই বিড়ম্বনার সৃষ্টি করে। আমাকে একটা কাঠের বেশ সুদৃশ্য আরাম কেদারায় আরাম করতে বলে গৃহকর্ত্রী হাঁক দিলেন, এই তোমরা কে কোথায় আছো? ঠাকুর মশাই জল খাবারের ব্যবস্থা করো তাড়াতাড়ি। আপনি কোনো চিন্তা করবেন না ঠাকুর মশাই, হরকে আমি বলে রেখেছি দোতলায় বড় ঘর। আচ্ছা, এত ব্যস্ত হবেন না মা ঠাকুরন। সবার আগে আমি যেটা দেখতে চাই সেটা হলো আমাদের হবু নববধূর মুখখানা। ওটি না দেখে কিন্তু আমি এখনো জলস্পর্শ করব না বলে দিলাম। হাসলেন গৃহকর্ত্রী। কিছুক্ষণের মধ্যেই লাল পেরে সাদা শাড়িতে অন্যান্য সইদের সাথে ঘরে ঢুকলো হরনাথের সহোদরা হিরণ্ময়ী। আর কিছুদিনের মধ্যেই যে বসতে চলেছে বিয়ের পিঁড়িতে, শুরু করতে চলেছে তার নতুন জীবন। গলায় হার, কানের ঝুমকো, লতার তুল, টেকলি আর নাক চাবিতে ভারী সুন্দর লাগছে তাকে। নিটল গ্রাম্য সৌন্দর্যের সবটুকুই রয়েছে তার মধ্যে। হিরণ্ময়ীকে অনেক আগে থেকে দেখেছি, তবে সেদিন সে ছিল সত্যি অনন্যা। সলজ্জ ভঙ্গিতে মাথার ঘোমটা টেনে সে প্রণাম করলো আমাকে। হঠাৎ হিরণ্ময়ী আমায় প্রণাম করার জন্য আমার সামনে আসতেই এক মুহূর্তের জন্য তার চোখের উপর আমার দৃষ্টি পড়ল, আর সাথে সাথেই আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। আর 5 জনের নজরে হয়তো এই জিনিস আসতো না, কিন্তু আমার দৃষ্টি তা কোনোভাবেই এড়াতে পারল না। হিরণ্ময়ীর চোখের তারাটা কিরকম যেন নিষ্পন্দ, অনেকটা মৃত মানুষের ন্যায়। যেন দৃষ্টির অতল গহ্বরের রাস্তা কেউ ঢেকে দিয়ে সীমিত করে দিয়েছে তার স্বাভাবিক স্পন্দন। 2 ডাগর চোখের তার সমস্ত যৌবন ও প্রাণোচ্ছল্লতাটুকু কেউ যেন শুষে শেষ করে দিয়েছে। এ জিনিস তো আমি হিরণ্ময়ীর চোখে আগে কখনো দেখিনি। তরুণ তাজা প্রাণোচ্ছল মেয়েটা চোখের দৃষ্টি এমন হবে কেন? শাস্ত্র মতে লক্ষণ কখনই ভালো না তা আমি জানি, কিন্তু সারা বাড়িময় তখন খুশির আমেজ। সেখানে এমন অশুভ আশা কেই বা করে? নিজেই নিজের মনকে একটা কিছু বুঝিয়ে সান্ত্বনা দিলাম যে হয়তো বিয়ের মতো একটা বড় কাজের চিন্তায় মেয়েটার ঘুমটুম ভালো হয়নি, তাই এমনটা হয়ে থাকবে। আগেই বলেছি, হরনাথরা ছিল তাদের গ্রামের জমিদার বংশ। বাবার মৃত্যুর পর প্রথমে তার মা এবং তারপর সে নিজেই এই জমিদারির দায়িত্ব সামলেছে। বাড়িতে লোক বলতে হরনাথ, তার স্ত্রী ও মা, আর বোন হিরণ্ময়ী।
তখন অবশ্য বাড়িতে আরো আত্মীয় কুটুম্বিতে ভর্তি। বুঝতেই পারছো, যজ্ঞের প্রধান পুরোহিত হিসাবে আমার আদর অমন বাড়িতে কি হবে। খাওয়া দাওয়াও ছিল ঠিক সেই রকমই। সেসব বর্ণনা করে আর অযথা ঘটনার কথা বাড়ালাম না। আলাদা করে আমার খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। গৃহকর্ত্রী আমার সামনেই ছিলেন, আমিও খাচ্ছি। এমন সময় আচমকায় দরজার দিকে তাকিয়ে একটা দৃশ্য দেখে আমি কিরম যেন থমকে গেলাম। কিরকম যেন বুকটা ছ্যাত করে উঠল। বড়ই অদ্ভুত সে দৃশ্য, আবার হুট করে দেখলে যে কেউ ভয় পেতে বাধ্য। দরজার বাইরে প্রায় নাক অব্দি ঘোমটা টানা একটা স্ত্রীলোক। আশ্চর্যের বিষয় যেটা, তা হলো বউটার শরীরে হাত ও মুখের নিম্ন অংশে নিয়ে যেটুকু অংশ দেখা যাচ্ছে তা পুরোটাই কুচকুচে কালো। সে হতেই পারে। গায়ের রং? না, এ কালো সে কালো নয়। যুবক মানুষের মাথার চুলও বোধহয় এতটা কালো হয় না। মুখ ঠোঁট আলাদা করে বোঝাই যাচ্ছে না। নিকষ কালো সে দেহদারি রহস্যময়ী দরজার পাল্লায় অনেকক্ষণ হাত রেখে যেন উকি মেরে আমার দিকেই দেখছিল। আমি তাকাতেই চট করে সরে গেল। ওইটুকু সময়ের জন্য ওর ওই বিভৎস রূপ আমার দৃষ্টিগোচর হয়েছিল। আমি হতবাক হয়ে বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইলাম। গৃহকর্ত্রী বললেন, কি হলো ঠাকুর মশাই, কিছু লাগবে? বলুন আমাকে। একবার ভাবলাম কথাটা বলেই দেখি, অমন কোনো মেয়ে মানুষ রয়েছেন কিনা, কিন্তু বললাম না। কথাটা তখনের মতো চাপা দিয়ে দিলাম বটে, কিন্তু পায়ে বিঁধে থাকা কাটার মতোই ওটা সর্বদা আমার মনের ভেতরে খচখচ করতে লাগলো। আমি যাকে দেখেছি সে কে? ওভাবে লুকিয়ে আমাকে দেখছিল কি জন্য? আর সব থেকে বড় কথা, কোন রক্ত মাংসের মানুষ কি এমন বিভৎস উপস্থিতি রাখতে পারে? আপনি তো অলৌকিক কিছু থাকলে তা অনুভব করতে পারেন, তাহলে এই ক্ষেত্রে কিছু বুঝতে পারেননি? সেটাই তো আশ্চর্য হে। দেখো, সবকিছু যে আমার বোঝার বা জানার ক্ষমতার মধ্যে তা কিন্তু কখনোই নয়, কিন্তু এই ঘটনাটা আর সব ঘটনার থেকে অনেক আলাদা, যেটা পরে পরে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমি দোতলায় নিজের ঘরে এলাম। হরনাথের বাড়িখানা ছিল অনেকটা বেশ সাবেকি আমলের, তবে বোনের বিয়ের কারণে কিছু কিছু জায়গায় একটু মেরামত করছে, তা দেখলেই বোঝা যায়। হরনাথ ঘরে এসে আমাকে বাটায় ভরা মিঠা পান সাঁতলে একটা নিয়ে বাটাটা ফিরিয়ে দিয়ে ওকে বললাম, তা বোনকে কোথায় পাত্রস্থ করলে? আগে ঠাকুরমশাই, এইখান থেকে মাইল 5 দূরে ব্রজপুর গাঁয়ে পাত্র গোড়াচাঁদ বাড়ুজ্জে, বাউন ঘরের ছেলে। তাছাড়া জমি জমা গড়বাড়ির পাশাপাশি শহরে বড় কাঠের ব্যবসাও রয়েছে। এই দাঁড়ান, আপনাকে কোনটি? আরে বসো বসো, ঠিক আছে। আর কুষ্টি আনতে হবে না, তোমাদের বিয়ের পুরুত নিশ্চয়ই ভালো বিধান দিয়েছেন। গোড়াচাঁদ আর হিরণ্ময়, আমি প্রাণ ভরে আশীর্বাদ করি ওদের দুজনকে। কি যে বলি ঠাকুরমশাই, আপনার দয়ায় আজ আমাদের পরিবার অনেক ছোট বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। মায়ের যজ্ঞের ভার তাই আপনার হাতেই অর্পণ করেছি। আমার মায়ের খুব আশা আপনি সুষ্ঠুভাবে যজ্ঞ সমাধা করে হিরণ্ময়ীকে ওর আসন্ন ভবিষ্যতের জন্য আশীর্বাদ করুন। হরনাথকে আশ্বাস দিলাম আমি আছি যখন সব ঠিকভাবেই সম্পূর্ণ হবে। দুপুরটা মোটামুটি খেয়ে ঘুমিয়ে আরাম করেই কাটল। পরদিন সকালে পুজো, তাই হরনাথের সাথে সন্ধ্যায় বসে যজ্ঞের উপকরণ কিছু বাকি রয়ে গেছে কিনা তার তালিকা মিলিয়ে দেখতে লাগলাম। হরনাথের মা, তার স্ত্রী, অন্যান্য মহিলাদের সাথে রান্নার জোগাড়ের কাজে ব্যস্ত। আচমকা একটা মহিলা কণ্ঠের তীব্র আর্তনাদ। ওকে বাবা গো! শুনে আমরা রীতিমতো চমকে উঠলাম।
রান্নাঘর থেকে বাকিরাও বেরিয়ে এলো চিৎকারটা শুনে। এটা কিসের চিৎকার ভেবেই আমি আর নরোত্তম পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করছি। এমন সময় পাশ থেকে হরনাথের মা কাঁদো কাঁদো গলায় হরনাথের উদ্দেশ্যে বলে উঠল, ও হর, ওটা তার বোনের গলা না? ছাদে একা ঠাকুর ঘরে যে সন্ধে দিতে গিয়েছিল, দেখ না কি হলো। কাল বিলম্ব না করে আমি আর হরনাথ সিঁড়ি বেয়ে দুধ দাঁড়িয়ে ছুট লাগালাম ছাদের উদ্দেশ্যে। আমরা দুজনেই সবার আগে উঠে এলাম ছাদে। ছাদের পশ্চিমে একটা চিলেকোঠার ঘর আর উত্তরে ঠাকুর ঘর। দুটো ঘরের দোরগোড়ায় এবং ছাদের রেলিংয়ে প্রদীপ জ্বলছে বটে। সেই প্রদীপের অল্প আলোয় দেখতে পেলাম একটা ভয়ানক দৃশ্য। চিলেকোঠার ঘর আর ঠাকুর ঘরের মেঝে আলো আধারিতে মেঝেতে পড়ে অনেকটা মৃগী রুগীর মতো ছটকাচ্ছে হবু নববধূ হিরণ্ময়ী। দূরে ছিটকে পড়েছে তার হাতে কাঁসার থালা, প্রদীপ, সবকিছু। তার মুখ থেকে বেরিয়ে আসছে একটা অস্ফুট অথচ হাড় হিম করা গোঙানির শব্দ। আমরা দুজনে তাকে গিয়ে ধরে তুলতে চিৎকার করে ছ্যাঁকা খাওয়ার মতো পিছনে সরে গেল হরনা। আমি গায়ে হাত দিয়ে বুঝলাম জ্বরে হিরণ্ময়ীর হাত পা একেবারে রীতিমতো আগুনে পুড়ছে। জ্বরে যে মানুষের গা এতটা গরম হতে পারে তা হিরণ্ময়ীকে না দেখলে আন্দাজি করতে পারতাম না। ততক্ষণে বাড়ির প্রায় সকলে উঠে এসেছে তেতলার ছাদের উপর। মেয়ের এমন বিভৎস অবস্থা দেখে চিৎকার করে ছুটে এলেন মন্দিরা দেবী। বাকি মেয়েরা তা দেখে রীতিমতো কান্নাকাটি করতে শুরু করেছে। আমি চেঁচিয়ে বললাম, আপনারা অযথা উত্তেজিত হবেন না। আপাতত ওর গায়ে খুব জ্বর, জল ঢালতে হবে। বালতি বালতি জল আনো। ওহে হরনা, তুমি তাড়াতাড়ি জলের ব্যবস্থা করো, দেরি করো না। এদিকে হিরণ্ময়ী আমার হাত ছাড়িয়ে মেঝেতে হাত পা ছাড়িয়ে মাথা হেঁট করে বসে আছে। অদৃশ্য কোনো এক শক্তির প্রভাবে সে যেন মাথার এলো চুল ঝুলিয়ে তুলছে, আর তার মুখ থেকে বেরিয়ে আসছে এক পৈশাচিক উল্লাস। উপস্থিতি সকলেই প্রায় ততক্ষণে ভয়ে বিস্ময়ে চিৎকার করতে শুরু করে দিয়েছে। এক লহমায় বিবাহের সুখকর মুহূর্তের পরিবেশ কোথায় যেন উবে গিয়ে আলো আধারিতে অলৌকিক অতিলৌকিক নাটকীয় মঞ্চ হিসাবে সেজে উঠেছে হরনাথের বাড়ির ছাদ। আমার কথা মতো ততক্ষণে বাকিরা জল এনে ঝপঝপ জল ঢালা শুরু করেছে হিরণ্ময়ীর মাথার উপর। ভয়ে আতঙ্কে চিৎকার করতে থাকা মন্দিরা দেবীকে সামলাতে ব্যস্ত হলেন হরনাথের স্ত্রী সুবালা। হরনাথ অনর্গল তার বোনের মাথার উপর জল ঢালছে আর পাগলের মতো চেঁচিয়ে উঠছে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি বুঝতে পেরেছিলেন তখন ওনার কি হয়েছিল? সবটা না হলেও অনেকটাই বুঝতে পারলাম বইকি। বেশ খানিকক্ষণ বালতি বালতি জল ঢেলে হিরণ্ময়ীকে রীতিমতো ভিজিয়ে অবাই ঝুটি করে দেওয়ার পর হঠাৎ সে হাসি আর কাঁপুনি থামিয়ে থপ করে পড়ে গেল মেঝেতে। বুঝলাম তার জ্ঞান হারিয়েছে। সকলে হিরণ্ময়ীকে ঘিরে ধরে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ আমার দৃষ্টি আকর্ষণ করলো একটা কালো ছায়া মূর্তি, ঠিক যেন এক আপাতমস্ত কালো চাদরে ঢাকা মহিলা। অন্ধকারে গা মিশিয়ে বিদ্যুতের বেগে ছুটে পালিয়ে গেল চিলেকোঠার ঘরের পিছনের ওই গাঢ় অন্ধকারটায়। আমি কাল বিলম্ব না করে দেখবা মাত্রই ছুটে গেলাম সেদিকে, কিন্তু না, অন্ধকারের মধ্যে কাউকেই দেখতে পেলাম না। একটা বিচ্ছিরি বোটকা গন্ধ ছড়িয়ে রইল বাতাসে। আমার নাসারন্ধ্রে ক্রমাগত একটা অশনি সংকেতের বার্তা বহন করতে রাখলো। এ গন্ধ ভালো নয়। রেলিং ধরে নিচটা একবার ঝুঁকলাম। পেছনে হরনাথদের কলা বাগান। হিরণ্ময়ীকে ধরাধরি করে নিচে এনে কাপড় চোপড় ছাড়িয়ে
গা মুচিয়ে শুইয়ে দেওয়া হলো বিছানায়। গায়ে হাত দিয়ে দেখলাম জ্বরটা অদ্ভুতভাবে সেরে গেছে, তবে তার জ্ঞান ফেরেনি। হরনাথকে বললাম গ্রামে কোনো ডাক্তার থাকলে একবার খবর দিতে, তবে ভয়ে সেরকম কিছু নেই। আধ ঘন্টার মধ্যেই ডাক্তার হাজির হলো। সব দেখে বিপদের কোনো কারণ নেই বলে গোটা কয়েক ওষুধ দিয়ে চলে গেলেন। জ্ঞান ফিরে এলো হিরণ্ময়ী। রাতে খাওয়া দাওয়ার পর আমি, হরনাথ, সুবলা আর মন্দিরা দেবী আমরা 4 জন গিয়ে বসলাম হিরণ্ময়ীর পাশে। তাকে শুধালাম কি করে এসব হলো। উত্তরে হিরণ্ময়ী একটু ক্লান্ত গলায় বলল, আমি ঠাকুর ঘরে প্রদীপ দেখিয়ে বেরিয়ে আসতেই দেখি ছিলে ঘোটার ঘরের সামনে মাথা থেকে অবধি কালো চাদরে ঢাকা একজন দাঁড়িয়ে। মানুষটার মুখ চোখ কিছুই বোঝা যাচ্ছিল না। আমি একটা ভয় পেয়ে কে জিজ্ঞেস করতেই কিরকম বিচ্ছিরি খিলখিল একটা হাসির শব্দ এলো, আর সেই সাথে ঝোড়ালো একটা ঠান্ডা হাওয়া আমাকে কেমন চারিদিক থেকে ঘিরে ধরলো। আমি আর টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যাই। এরপর আমার আর কিছু মনে নেই। আমি ছাড়া ঘরের বাকি সকলের মুখেই ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পেলাম। সকলের প্রশ্নাসু দৃষ্টি আমার দিকে নিবদ্ধ। কি হচ্ছে তা আমি বুঝতে পারলেও কেন হচ্ছে তার কোনো উত্তর আমার জানা নেই। তাই ওদের সাহস দিয়ে বললাম, চিন্তা করবেন না, মাঝে মাঝে টুকটাক বাস্তু দোষে এমনটা হতে পারে। হয়তোবা সন্ধে দেওয়ার সময় ওই সময়টা কোনো কারণে খুব একটা শুভ ছিল না। যাই হোক, চিন্তার কোনো কারণ নেই। আমি আছি যখন, কাল মায়ের পুজো ও যজ্ঞ ঠিকঠাকভাবেই সম্পূর্ণ করলেই সব বিপদ কেটে যাবে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি সকালে খাবার সময় যাকে দেখেছিলেন আর সন্ধ্যাবেলা যাকে চিলে কোঠার ঘরের পেছনে ছুটে যেতে দেখলেন, তারা কি এক? বুঝলে বিভূতি, পৃথিবীতে অলৌকিক যে অনেক কিছু ঘটে তা তো আমি আগেও বলেছি। হিরণ্ময়ীর সাথে ঘটা অমন একটা ঘটনার পর একটু নিশ্চিত ছিলাম যে হরনাথের বাড়িতে অলৌকিক অশরীরীর পা পড়েছে। অপবিত্র হয়ে উঠেছে বাড়ির বাতাস। কিশোরী সেনের মতো তারানাথের অলৌকিক গল্পের একনিষ্ঠ শ্রোতা যে আর কেউ নেই তা আমি আগেও বলেছি। এবারেও তার একটা প্রমাণ পেলাম। বাটির শেষ মুড়িগুলো হাতে ঢেলে মুখে পুড়ে চিবোতে চিবোতে কিশোরী সেন তারানাথকে একটা বেশ জব্বর প্রশ্ন করে বসল। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি পরেও হিরণ্ময়ীর চোখের ভেতর অমন অদ্ভুত দৃষ্টি দেখেছিলেন? খাসা বলেছ রে, জিনিসটা আমি পরেও লক্ষ্য করেছিলাম, তবে সন্ধ্যের পর হিরণ্ময়ীর চোখের ভেতরে অমন অস্বাভাবিকতা আর দেখতে পাইনি। শোয়ার আগে আমি হরনাথকে বললাম তার বোনের জন্মকুষ্ঠিখানা আমাকে একবার দিয়ে যেতে। জিনিসটা আগে আমি দেখতে চাইনি বটে, তবে এখন মনে হচ্ছে সেটা একবার দেখলেই হয়। হরনাথ আমাকে তা দিয়ে গেলে রাতে বসে বসে দেখতে লাগলাম, কিন্তু না, অস্বাভাবিক সেরকম কিছুই দেখতে পেলাম না। যাই হোক, ভেবেছিলাম ব্যাপার সেরকম গুরুতর না। কাল যজ্ঞ সমাধা করলেই হয়তো সব অপবিত্রতা কেটে যাবে। ও হ্যাঁ, যে কথা তোমাদের বলতে ভুলে গিয়েছি, ওদের সাবেকি যজ্ঞের নিয়ম অনুযায়ী যজ্ঞের আগের দিন রাতে ব্রহ্ম মুহূর্তে যজ্ঞের প্রধান পুরোহিত ও গৃহকর্তাকে পুকুর ঘাট থেকে ঘড়ায় ভরা জল নিয়ে মন্দিরের ভেতর দেবীর সামনে রেখে আসতে হয়। পরদিন সকালে সেই জলের এক বিন্দু জিভে দিয়ে
পুরোহিত ও পরিবারের সকলকে শুদ্ধিকরণ প্রক্রিয়া সারতে হয়। ওই অত রাতে আপনারা গিয়েছিলেন জল আনতে? বটে, না হলে কি আর যজ্ঞ করা যেত নাকি? ব্রহ্ম মুহূর্তে আমি আর হরনাথ পেতলের একটা ঘোড়া নিয়ে চললাম মন্দিরের কাজ সারতে। শেষ রাত, নিশ্চিদ্র নিস্তব্ধতায় ছেয়ে গেছে গোটা গ্রাম। বোধহয় গাছের পাতা পড়লেও তার শব্দ শোনা যাবে। বাড়ির পেছনের দিকে শান বাঁধানো পুকুর ঘাট, আর তার ওপারে কুলদেবী চণ্ডীর মন্দির। পুকুর ঘাটের এক পাশে কলা বাগান, আর তারপরেই হরনাথদের বাড়ি। সারাটা দিন কাঠফাটা গরম থাকলেও ওই সময়টুকু বেশ একটা ঠান্ডা হাওয়া চারদিক দিয়ে বয়ে যাচ্ছিল। এই ব্রহ্ম মুহূর্ত সময়টা বেশ পুণ্যরত্ন। ঈশ্বরের কাছে এই সময় মন থেকে কিছু চাইলে অবশ্যই সুফল মেলে। দু একটা রাত চড়া পাখি ডাক দিয়ে এদিক ওদিক থেকে বারবার ভেসে আসছে। আর কিছুক্ষণ পরেই ভোরের আলো ফুটবে, জেগে উঠবে ডুম্বুরকর। যাই হোক, কলা বাগানটার কাছাকাছি আসতেই আমার মনটা কিরকম যেন হু হু করে উঠল। মনে হতে লাগলো আমরা দুজন ছাড়াও কেউ যেন এখানে আছে। ওই কলা গাছের পাতার আড়ালে ঢাকা অন্ধকারটায় গা মিশিয়ে। কিন্তু কে? অদূরে একটা প্যাঁচা বিকট শব্দে ডেকে উড়ে গেল যেন কোথায়। দেরি না করে আমরা কাছে লাগলাম। নিয়ম অনুযায়ী হরনাথের মাথায় ঘট বসিয়ে ডুব দিতে হবে জলের তলায়। স্থির আধারাচ্ছিত পুকুরের জলে মৃদু আলোড়ন তুলে মাথায় ঘোড়া নিয়ে নেমে গেল হরনাথ। ডুব দিল। তারপর বেশ দক্ষ কর্মকর্তার মতো জল ভরা ঘটি মাথায় করে ধীরে ধীরে উঠে আসতে লাগলো। আমি দুটো সিঁড়ি নেমে দাঁড়িয়ে ওপর থেকে সবটা দেখতে লাগলাম। হরনাথ জল থেকে উঠে সিঁড়িতে পা রাখলো। এক পা দু পা করে উঠতে যাবে এমন সময় বলে আটকে উঠল। সিঁড়িতেই একটু হলে পা পিছলে পড়তো হরনাথ। ভাগ্যিস আমি কিছুটা নেমে দাঁড়িয়েছিলাম, ধরে ফেললাম ওকে। কোনো রকমে বাঁচলো জল ভরা ঘটিখানা। আমি ঠিক আছি ঠাকুর মশাই, হয়তো ভিজা পা তাই হড়কে গিয়েছিল আর কি। হরনাথ বলল বটে, কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম ও সিঁড়ি পরিষ্কার, এতটুকু শ্যাওলা নেই। সাবধানে এলে পড়ার কথা নয়। অন্তত হরনাথের তো একেবারেই ছিল না। হরনাথের পড়ার ধরন দেখে আমি নিশ্চিত ছিলাম আচমকা কেউ কাউকে পেছন থেকে ধাক্কা দিলে সামনের ব্যক্তি অমন ভাবেই মুখ থুবড়ে পড়ে যায়। সকাল থেকে ঘটে যাওয়া পরপর এতগুলো অলৌকিক ঘটনায় আমার মাথা বেশ ঝিমঝিম করছিল। যতটা সহজ আমি ব্যাপারটা ভেবেছিলাম, এখন মনে হতে লাগলো যেন অতটাই সহজ নয়। যাই হোক, আমরা এসে পৌঁছালাম চণ্ডী মন্দিরের সামনে। মন্দিরের দোরগোড়ায় থাকা প্রদীপ জ্বলতে জ্বলতে কখন যে নিভে গেছে। মন্দিরটা আকারে বেশ বড় আর পুরনো বটে। দরজার চাবি হরনাথের কাছেই ছিল। চাবি ঘুরিয়ে দরজা খুলতেই একটা ক্যাট ক্যাট শব্দে দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকলাম। জ্বলন্ত প্রদীপের আলোয় দেখতে পেলাম মায়ের বিগ্রহ। হাঁটু মুড়ে বসে প্রণাম করলাম মাকে। সত্যি, মা শক্তি তাইনি, মা চিন্ময়ী, মৃন্ময়ী, মহামাময়ী। আমার থেকে কিছুটা এগিয়ে গিয়ে হরনাথ জলের ঘটিটা ডাকলো। তারপর প্রণাম করে ঢং ঢং করে মাথার উপর ঝুলন্ত ঘণ্টাখানা বাঁচিয়ে দিল। ভেতরে সব কাজ করে আমরা বেরিয়ে এলাম। দরজায় তালা লাগানো হলো। আর কিছু ঘন্টা পরেই ভোরের আলো ফুটে যাবে। সকাল হলেই যজ্ঞের তোড়জোড় শুরু করতে হবে। এসব 7-5 ভাবতে ভাবতে মন্দিরে সিঁড়ি দিয়ে নামছি। এমন সময় ঘটলো আর এক বিপদ। আচমকা কোথা থেকে একরাশ ধুলো এসে ঝড়ের গতিতে ঢুকলো আমাদের চোখে মুখে। সাথে সাথে চোখ বুজে আমি বসে পড়লাম। আর ঠিক সেই মুহূর্তেই কানে এলো হরনাথের আর্তনাদ।
অতি কষ্টে চোখ রোখরে সামনে তাকিয়ে দেখলাম সিঁড়ি থেকে গড়িয়ে পড়েছে হরনাথ। ছুটে গেলাম তার কাছে, গায়ে হাত দিয়ে দেখলাম তার জ্ঞান নেই। এ কি করে হলো তাই ভাবছি, এমন সময় দমকা বেগে একটা ঝড় উঠল। ঝড় না বলে সেটাকে ঘূর্ণি বলাই শ্রেয়। ধুলো আর হাওয়ার একটা ঘূর্ণায়মান স্তম্ভ যেন ঘিরে ধরে গ্রাস করতে লাগলো আমাদের। আশেপাশের গাছপালা যেন প্রবল তাণ্ডব নৃত্য শুরু করলো। উন্মত্ত হাতির ন্যায় সেই বাতাস, আকাশ কাঁপিয়ে দুমদাম বজ্রপাত আর বিদ্যুতের ঝলক, আর সেই সাথে ধুলোর ঝড়। আমি নিশ্চিত এ কোনো স্বাভাবিক দুর্যোগ নয়। প্রথমটা নিজেকে বেশ অসহায় মনে হলেও একটা সময় স্থির করলাম, আর না, আমি মধুসুন্দরী দেবীর আশীর্বাদ দুষ্ট মাতু পাগলির শিষ্য, পঞ্চমুণ্ডির আসনে বসা সব সাধনাকারী তারানাথ জ্যোতির্নবী। আর আমি কিনা কোথাকার এক তুচ্ছ অলৌকিক এই শক্তির কাছে হেরে যাব? মনকে বেশ দৃঢ় করে চুপচাপ মধুসুন্দরী দেবীর স্তব করতে লাগলাম। এমন সময় একটা বিকট অট্টহাসি আমার সে ভাবনায় ছেদ পড়লো ধীরে ধীরে। আমার চোখের সামনে ঘনীভূত হলো ঘন অন্ধকারের একটা মহিলা অবয়ব, যেন আপাদ মস্তক কালো চাদরে ঢাকা, কেবল তার চোখ দুটো জল জল আর লাল ভাটার মতো। প্রথমে একটা বিকট অট্টহাসি, তারপর সে অট্টহাসি ধীরে ধীরে রূপান্তরিত হলো তীব্র রাগে। গর্জন করে সেই ছায়ামূর্তি ভাঙা ভাঙা চেরা গলায় বলে উঠল, চলে যা, চলে যা এখান থেকে, যা, চলে যা। না, যাব না। আমার কাজ শেষ না করে আমি কোথাও যাব না। আর কে তুমি? কি চাও? ওরে মূর্খ, তোর কাজ তুই কোনোদিনও শেষ করতে পারবি না। যা, চলে যা বলছি। ভালো চাস তো চলে যা। যোগ্য সমাধান না করে আমি যাব না। কে আটকাবে আমাকে? তুমি কে? তুমি? ধীরে ধীরে আমার চোখের সামনে স্পষ্ট হতে লাগলো সেই ছায়ামূর্তি। মুখের একদিকে ঢাকা লাল বেনারসিতে, গলায় গায়ে হাতে অনেকটা নববধূর সাজ, কিন্তু বিভৎস যেটা তা হলো মুখের বেরিয়ে থাকা বাকি অংশটুকু। সেখানে মাংস আর চামড়ার লেশ মাত্র নেই। বেরিয়ে রয়েছে মুখের হাড়, অক্ষি কোটরের মধ্যে যেন জল জল করছে আগুনের পিণ্ড। হাতে পায়ের কোনো অংশের আবার হাড় ছাড়া আর কিছুই চোখে পড়ছে না, যেন আস্ত একটা নরকঙ্কালের উপর কেউ কাপড় গায়ে পরিয়ে তাকে নববধূ সাজে সাজিয়ে তুলেছে। সেই বিভৎস পিশাচি এবার বলে উঠল, কোনো যজ্ঞ হবে না এখানে, কিচ্ছু হবে না, কিচ্ছু না। কেউ ভালো থাকবে না, কেউ না, কেউ না। আমি জ্বলে পুড়ে শেষ হয়েছি, সবাই শেষ হবে, সবাই। তুই আটকাবি? হ্যাঁ, বেশ, পারলে আটকে দেখা, দেখা না। কে তুমি? কোনো উত্তর এলো না, কেবল মিলিয়ে যাওয়া একটা হাসির শব্দ, আর ধীরে ধীরে চোখের সামনে থেকে কোথায় যেন মিলিয়ে গেল সেই বিভৎস পিশাচ। খেয়াল করলাম সেই ঝোড়ো হাওয়াটাও আর নেই। অদৃশ্য অপার্থিব অলৌকিক এক প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হলাম আমি। কে করছে, কেন করছে তা তখনও আমার কাছে স্পষ্ট নয়। একটা দীর্ঘশ্বাস ফেলে হরনাথকে কোনো রকমে ধরে বাড়ি ফিরে এলাম। তারপর কি হলো? যজ্ঞ করেছিলেন? দূর করেছিলেন ওই পিশাচকে? তারপর আর কি, সেদিন ভোরেই হিরণ্ময়ীর দেহটা ভেসে উঠেছিল তাদের কলা বাগানের পেছনে সেই পুকুরটায়। রীতিমতো চমকে উঠে আমরা তিনজনই সোজা হয়ে বসলাম। আপনা হতেই চারির মুখ থেকে একটা গোঙানি বেরিয়ে এলো। মুখে আঁচল চাপা দিয়ে সে বলল, সে কি কথা বাবা? হিরণ্ময়ী? পরাজয়ের সেই হাসিটা তখনও তারানাথের মুখে লেগে রয়েছে। ব্যাপারটা ঠিক কি হলো আমরাও বুঝতে পারলাম না, আবার মেনে নিতেও পারলাম না।
খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তারানাথের মুখের দিকে তাকিয়ে রইলাম। কেন, তোমরা সব কি ভাবলে? যজ্ঞ করে পুজো করে আমি সব সারিয়ে দেব, তা সব সময় হয় না হে, হয় না। আমিও তো মানুষ, অনেক কিছুই আমারও নিয়ন্ত্রণের বাইরে। হিরণ্যের এই ভবিতব্য ছিল আমার নিয়ন্ত্রণের বাইরে। সেদিনটা আমি অঝোর ধারায় চোখের জল ফেলেছিলাম। এই নাকি আমি তারানাথ তান্ত্রিক? এত কিছু শিখেও ওই তরতাজা প্রাণটা আমি রক্ষা করতে পারিনি। আসলে দোষটা আমারই, বুঝলে? আমার বোঝা উচিত ছিল। আঘাত আসে তার সুবিধা মতো, আমার সময় মতো না। সে যখন আসে তখন বলে কয়ে আর আসে না হে। এক্ষেত্রেও তাই হয়েছিল। নিজের ক্ষমতার উপর ভরসা রেখেই ওই পিশাচিনীকে বলেছিলাম সবকিছু সমাধান করে দেব। কিন্তু হায়, সকাল হওয়ার আগেই ওই অভিশপ্ত অপশক্তি হিরণ্যকে দিয়ে এমন কাজ করালে। রাতের একটা দমকা হাওয়া এসে বেঁচে বেঁচে বাগানের সবচেয়ে সুন্দর ফুলটাই ঝরিয়ে দিয়ে গেল। বেশ খানিকক্ষণ আমরা সকলে চুপচাপ, কারোর মুখে কোনো কথা নেই। তারানাথের জীবনে অত বছর আগে ঘটে যাওয়া সেই বিভীষিকা যেন আবার পুনরুজ্জীবিত হয়ে নিজের প্রভাব ফেলেছে এই মঠ লেনের আড্ডাখানায়। সত্যি, মানুষ যে কি নিয়ে এত গর্ব করে! প্রকৃতিতে এমন কত বিস্ময়, কত বিভীষিকা রয়েছে যার ব্যাখ্যা বা নিয়ন্ত্রণ কোনোটাই আমাদের হাতে নেই। প্রকৃতির খেলাঘর আজও বড় অদ্ভুত জায়গা। আমরা শুধুই কাঠের পুতুলের মতো খেলনা মাত্র। কেউ একটু বেশি দক্ষ তো কেউ কম। কিছুক্ষণ পর আড্ডার শেষ এবং আসল প্রশ্নটা এলো কিশোরীর মুখ থেকে। ওই পিশাচিনী আসলে কে ছিল? হিরণ্ময়ীকে কেন মারল সে? ঘটনা পরবর্তীকালে হরনাথের এক প্রবীণ আত্মীয়ের মুখেই আমার শোনা। ভদ্রলোক এক অদ্ভুত ইতিহাস শুনিয়েছিল আমাকে। একটি ফুটফুটে মেয়ের ঘটনা, নাম মুকুলিকা। হিরণ্যের মতোই, তবে এত হতদরিদ্র চাষির মেয়ে। ভালোবেসেছিল হরনাথের পূর্বপুরুষ জমিদার বাড়ির ছেলে শিবপ্রসাদকে। শিবপ্রসাদও তাকে ভালোবেসে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, তবে সবটাই মিথ্যে। সরল সাদাসিধে গ্রামের মেয়ে মুকুলিকা কখনোই তা বুঝতে পারেনি। এদিকে দুজনের মধ্যে একটা সময় ঘনিষ্ঠতা বেশ বাড়ে। ক্রমশ অন্তঃসত্ত্বা হয়ে পড়ে মুকুলিকা। তবুও মনে একরাশ আশা, ভালোবাসা আর সংসার করার স্বপ্ন নিয়ে বসেছিল বিয়ের পিঁড়িতে। কিন্তু শিবপ্রসাদ এদিকে নতুন মানুষের সাথে ততক্ষণে নতুন সংসারের দায়িত্ব পালনে মগ্ন। তার মতো ধনবান জমিদার বাড়ির রাজপুত্র কি আর এক হত দারিদ্র চাষার ঘরের জামাই হতে পারে? শিবপ্রসাদ বা তার বাড়ির লোকের ভাষায় এ জিনিস কখনোই সম্ভব নয়। এমনকি মুকুলিকার সাথে সম্পর্কের কথা সে পুরোপুরি অস্বীকার করে গেল। মুখ পুড়ল ওই হতভাগিনীর। গ্রামের কেউ তার কথা বিশ্বাস করলেন না। লোকে ভাবলে না জানি কোনো পর পুরুষের সাথে মেলামেশা করে এসব কাণ্ড ঘটিয়েছে, আর এখন জমিদারের ছেলের সাথে সংসার করতে চাইছে। তাই মুকুলিকার যে সর্বনাশ হয়েছে তার জন্য দায় নাকি সে নিজেই। বামন হয়ে কি আর চাঁদে হাত দিতে আছে? জীবনের কঠোর বাস্তবতা যে এইভাবে তার সামনে ধরা দেবে তা একেবারে জন্য ভাবেনি মুকুলিকা। লজ্জায় ঘেন্নায় গ্রামের লোকের সামনে মুখ দেখাতে পারবে না ভেবে গলায় বিষ ঢেলে মরে তার বাপ। মা মরা মুকুলিকার একমাত্র ভরসা করেছিল শিবপ্রসাদকে। সেই ভরসা যখন ভেঙে গেল, নিজেকে অপমানের লজ্জায় বিতৃষ্ণা জ্বালিয়ে দিল মুকুলিকা। নিজেদের কুটিরের সামনে জ্যান্ত জ্বলে জ্বলে ছটফট করতে করতে
চিৎকার করে মরে গিয়েছিল মুকুলিকা। কেউ বাঁচাতে আসেনি তাকে। কে বাঁচাবে অমন মুখপুরি মেয়েকে? ডাইনি, ডাকিনী, বেশ্যা, আরো কত কি অপশব্দ তাকে বলা হলো। এমনকি বলেছিল শিবপ্রসাদ নিজেও। মৃত্যুর পরেও তাই শিবপ্রসাদের লোভের শিকার হওয়া সে হতভাগিনী ডাকিনীর অতৃপ্ত আত্মা এক পিশাচের রূপে ফিরে এসেছিল প্রতিশোধ নিতে। যেভাবে তার স্বপ্ন শেষ হয়েছে সেভাবে ধ্বংস করতে চেয়েছে সে শিবপ্রসাদের বংশধরদের। তাই সেদিন যদি আমি সফল হতাম, মুকুলিকা কি ন্যায় বিচার পেত? তোমরাই ভেবে বলো তো। না, সত্যিই পেত না। যে অন্যায় তার সাথে হয়েছিল, যে কষ্ট সে পেয়েছিল, প্রতিশোধ তাকে নিতেই হতো। জানি না তার আত্মা কোনোদিনও মুক্তি পেয়েছিল কিনা। তারানাথের কাছে অনেক গল্পই শুনেছি, তবে এটা কিরকম যেন একটা মনের দাগ কেটেছিল।